ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রেল স্টেশনে এক্স-রে স্ক্যানার বসানোকে স্বাগত জানালো যাত্রীরা। কমে আসবে মাদক সরবরাহ চোরাচালান, আশা রেল কর্তৃপক্ষের। কম দামে গরু দেওয়ার লোভ দেখিয়ে বিএসএফের হাতে বাংলাদেশিদের তুলে দেওয়ার অভিযোগ ভারতীয়দের বিরুদ্ধে। সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনা প্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার, স্ট্রোক বলে ধারণা স্বজনদের। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। আকাশপথে লাগেজ স্ক্যানিং নিয়মিত বিষয় হলেও দেশের রেলপথে এই অভিজ্ঞতা এবারই প্রথম। নিরাপত্তা জোরদারে কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে বসানো হয়েছে আমেরিকান প্রযুক্তির এক্স-রে স্ক্যানার। রেল ভ্রমণে নিরাপত্তা জোরদার করতে এবং মাদক ও চোরাচালান রোধে এমন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উদ্বোধনের পর কক্সবাজার রেল স্টেশনে লাগেজ স্ক্যানিংয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। মনতোষ বেদজ্ঞ জানাচ্ছেন বিস্তারিত। 2023 সালের ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে যোগাযোগ ও বাণিজ্যের অন্যতম রুট হয়ে ওঠে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। তবে এই পথ ব্যবহার করে রয়েছে মাদক, স্বর্ণ ও অস্ত্র চোরাচালানের শঙ্কা। এমন বাস্তবতায় কক্সবাজার, চট্টগ্রাম ও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে লাগেজ স্ক্যানার বসিয়েছে রেল কর্তৃপক্ষ। এরই মধ্যে রোববার দেশের সর্বাধুনিক ও দৃষ্টিনন্দন কক্সবাজার রেল স্টেশনে শুরু হয় যাত্রীদের লাগেজ স্ক্যানিং। আমেরিকার অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের এই স্ক্যানারে ধরা পড়বে সন্দেহজনক সবকিছু। প্রযুক্তির এই সংযোজন রেলপথে নিরাপত্তার পাশাপাশি বাড়িয়েছে যাত্রীদের স্বস্তি। তবে এর মাধ্যমে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেই দাবি তাদের। সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা তো 100% ভালো উদ্যোগ, যাতে চোরাচালান বা আনুষঙ্গিক কথা অপকর্মগুলো যাতে না সৃষ্টি হয়। বিভিন্ন চোরা কারবারি মালটাল বা মাদক এই ধরনের জিনিসপত্র নিয়ে আসে কিনা, বা এখন হোটেলও দেখা গেছে কি মানুষ এই ধরনের জিনিসপত্র নিয়ে যায় বা ব্যবসার জন্য নিয়ে যায়, কিন্তু এখন স্ক্রিনিং করার পর না এই জিনিসটা ধরা পড়বে। রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্টেশন কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে স্ক্যানিং। লাগেজের পাশাপাশি সন্দেহভাজন যাত্রীদেরও নজরদারিতে রাখা হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার। এটা মূলত স্থাপন করা হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, যাতে এখানে কেউ মাদক দ্রব্য নিয়ে যেতে না পারে, কিংবা অন্য কোনো আপনার বেআইনি জিনিসপত্র যেটা নিলে আপনার হুমকি স্বরূপ হয়, সেটা যাতে না নিতে পারে, লাগেজে ক্যারি না করতে পারে, সেই কারণে এটা এখানে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের রেলপথে নিরাপত্তায় শুরু হলো নতুন এক অধ্যায়। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার, দক্ষ জনবল ও নজরদারির ধারাবাহিকতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া নিয়ে শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এখন কক্সবাজার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুব সমাবেশের বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পুরস্কার পাওয়ার জন্য এটাই যথেষ্ট। সেজন্যই 1,500 শিশু কিশোর যারা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককে যদি বই সহ একটি ছোট হলেও একটি পুরস্কার পৌঁছে দেওয়া যায়, মনে হয় সেটি বোধহয় ভালো হবে। আমি যুবদলের নেতৃবৃন্দকে এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই শিশু কিশোরদের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। এই শিশু কিশোরদের মধ্যেই লুকিয়ে আছে প্রতিভা। আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু কিশোরদের নিয়ে নতুন কুড়ি নামে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা চালু করেছিলেন। আমি জানি না, তবে এখানে যেহেতু আজ বহু মানুষ উপস্থিত আছেন, হয়তোবা আপনাদের মধ্যে এখানে কেউ না কেউ হয়তোবা আছেন যারা নতুন কুড়ির সদস্য ছিলেন, হয়তো খুব সম্ভব। শিশু কিশোরদের নিয়ে এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য আমি আবারও যুবদলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কারণ এখানে কয়েকজন বক্তা বলেছেন, খুব সম্ভব মহাসচিব সাহেবও ওনার বক্তব্যে কিছুটা তুলে ধরেছেন, আমরা রাজনীতির যে গুণগত পরিবর্তনের কথা বলছি,
আজকের এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা আজকের এই সামগ্রিক অনুষ্ঠান তার একটি প্রতিফলন বলে আমি মনে করি। ভবিষ্যতে শিশু কিশোরদেরকে নিয়ে এই ধরনের আরো সুন্দর সৃজনশীল অনুষ্ঠান আয়োজিত হবে, এটি ব্যক্তিগতভাবে আমার একটি বিশ্বাস, প্রত্যাশা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল পর্যায়ের উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ 54 বছর পার করেছে। আজকে এখানে শহীদ পরিবারের এক বোনের কাছ থেকে আমরা একটি বক্তব্য শুনেছি। আমরা এখানে একজন আলোচক সাইদ আব্দুল্লাহ, ওনার বক্তব্য একটি অংশ আমরা শুনেছি। মহাসচিব সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন কি সেটি। বিগত 17 বছর আমরা এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। নিজেদের অপরাধ ঢাকতে সীমান্ত হত্যার কৌশলে পরিবর্তন করেছে বিএসএফ। এতদিন গুলি করে হত্যা করলেও সম্প্রতি পাশবিক নির্যাতনে মেরে ফেলেছে তারা। সবশেষ শনিবার চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে 2 বাংলাদেশিকে এসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মায় ফেলে দিয়েছে প্রতিবেশী দেশটির সীমান্ত বাহিনী। স্থানীয়দের দাবি, অল্প দামে গরু দেওয়ার প্রলোভন দেখে ডেকে নিয়ে বিএসএফের হাতে বাংলাদেশিদের তুলে দিচ্ছেন ভারতীয় নাগরিকরা। সোহান মাহমুদের ছবিতে ও তথ্যে বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 11 মাসের শাসনামলে অন্তত 34 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সম্প্রতি নিজেদের অপরাধ ঢাকতে সীমান্তের হত্যাকাণ্ডের কৌশল পরিবর্তন করেছেন তারা। এখন গুলি করে নয়, বরং বৈদ্যুতিক শক কিংবা অ্যাসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের মরদেহ। সবশেষ শনিবার চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে মাছ ধরতে গেলে 2 বাংলাদেশিকে অ্যাসিডে পুড়িয়ে হত্যার ঘটনার পর ফের শুরু হয় আলোচনা। নদীতে গেছিল মাছ মারতে, সে ছেলেকে ভারতের পিচবোর্ড বিএসএফ এসে সে ছেলেকে উঠিয়ে নিয়ে সে ছেলেকে হত্যা করেছে। নির্যাতন করে শরীরে অ্যাসিড ঢেলে কুপিয়ে মেরে ফেল দিয়েছে। পরে আমরা খবর পেলাম এই বাম ডাইন সাইডে এটাকে কেটে দিয়েছে, জিভে বার হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, ভারতীয় নাগরিকদের সঙ্গে আতাত করে সীমান্ত এলাকায় গড়ে উঠেছে একটি গরু চোরাকারবারি চক্র। তারা এলাকার গরিব অসহায় ব্যক্তিদের টার্গেট করে 20 থেকে 30 হাজার টাকার প্রলোভন দেখিয়ে ভারতে গরু আনতে পাঠায়। এছাড়া অল্প দামে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে বাংলাদেশিদের বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় চোরাকারবারি ও ভারতীয় নাগরিকরা। বাংলাদেশের অভ্যন্তরে থেকে ভারতের বিএসএফ কিন্তু তাদেরকে ধরে নিয়ে যায় এবং নৃশংসভাবে তাদেরকে হত্যা করে। আমাদের লোক ভারতের মধ্যে যদি যায়, তারা অনেক রকম নির্যাতন করে মারে। তারা বিভিন্নভাবে কুপিয়ে লাশ গুম করে নিচ্ছে, আবার বিভিন্নভাবে অ্যাসিড, বিভিন্ন জাতীয় পদার্থ হিসাবে তাদেরকে খাইয়ে মিশিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। তারা আমরাকে খুব হেয়পন্ড চোখে দেখছে, তারা আমাদেরকে মূল্যায়নই করছে না। আইনগত ব্যবস্থা ছিল, তারা ধরে নিয়ে যেত, তারা কাস্টমকে দিত অথবা থানাকে দিত, থানা কোর্টে দিত, কোর্ট তখন অপরাধ জেলে দিত। নৌ পুলিশের রাজশাহীর গোদাগাড়ি জোনের পরিদর্শক তহিদুর রহমানের কাছ থেকেও মিলেছে বাংলাদেশিদের হত্যা ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা। একটা হলো সবুর নাম, যেটা রাজশাহীতে লাশ পাওয়া গেছে, এটা হলো গায়ে তার ধারালো অস্ত্রের জখম আছে। কালকে একটা আছে সেলিম রেজা, একটা আছে শরীফুল। এই শরীফুলের গায়ে পোস্টা জাতীয় এরকম ঝলসানো পোস্টা আছে সমস্ত শরীরে। আর একটা হলো সেলিম রেজা ভিকটিম, তার গায়ে এরকম গুরুতর কাটা জখম আছে, ধারালো অস্ত্রের আঘাতের জখম। গেল 12 দিনে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 4 জনকে নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের বিচার চান স্থানীয়রা। এখন চাঁপাইনবাবগঞ্জ। সিরাজগঞ্জে গরুচুর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও 2 জনকে। আহত এবং আটক করা সবাই টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের বাসিন্দা। রিফাত রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরি এলাকার যমুনা নদী। রোববার বিকেলে নৌকায় কয়েকটি গরু নিয়ে যাচ্ছিল 5 জন।
এ সময় ওই এলাকার বাসিন্দারা নৌকায় থাকা ব্যক্তিদের গরুচোর সন্দেহে ধাওয়া দেয়। পরে ৩ জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ সময় 2 জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। তাদের ধারণা, যমুনা নদী দিয়ে গরু চুরি করে নৌকায় নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তিরা। পরে রাতে মুমূর্ষু অবস্থায় ওই 2 জনকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। আমরা ক্লিনিক্যালি দেখলাম এবং ইসিজি করলাম, করে আমরা কনফার্ম করলাম যে তারা অনেক আগে মৃত্যুবরণ করছে। শরীরে অনেক রকম আঘাতের চিহ্ন ছিল। আমরা ধারণা করতেছি পাবলিক অ্যাসল্ট হতে পারে, মানে গণধোলাই হতে পারে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে অন্য স্থানে নেওয়া হচ্ছিল। পথে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। সিরাজগঞ্জ জেলায় এখানে অনেক লোকজন গরু পালন করে থাকে, তাদের বিভিন্ন সময় চুরি টুরিও হয়। এই আক্ষেপে আর কি বিভিন্ন উত্তেজিত জনতা তাদেরকে গণপিটুনি দেয়। তো বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরে নদীতে ঝাঁপ দেওয়া 3 জনের মধ্যে 2 জনকে জেলার কাজীপুর এলাকা থেকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এখন সিরাজগঞ্জ। চট্টগ্রামের খাতুনগঞ্জে হঠাৎ বাড়তে পেঁয়াজ ও আদার বাজার। 3 দিনের ব্যবধানে পেঁয়াজ 13 টাকা এবং আদার দাম বেড়েছে 80 টাকা পর্যন্ত। দিনাজপুরের হিলিতেও বেড়েছে পেঁয়াজ ও আদা সহ বেশ কিছু পণ্যের দাম। আমদানি খরচ বাড়তি ও দেশীয় সরবরাহ সংকট দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ, যেখানে কয়েকদিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছিল 50 থেকে 55 টাকা কেজি দরে। একই মানের পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকায়। মাত্র 3 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 13 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ কমায় বেড়েছে দাম। আর কৃষকদের হাতে পর্যাপ্ত মজুদ থাকলেও বৈরী আবহাওয়া সহ বিভিন্ন কারণ দেখিয়ে বেশি দামে বিক্রি করছেন তারা। এছাড়া দেশি পেঁয়াজের মজুদ শেষের দিকে হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। আমদানি না বাড়লে সামনে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আগে আমরা খুচরা বিক্রি করতাম 60 টাকা, এখন বিক্রি করতেছি 75 টাকা। কৃষকরা তাদের মজুদ বাড়িয়ে দিয়েছে আর মার্কেটে একটা ক্রাইসিস সৃষ্টি করে এই কৃত্রিম সংকট সৃষ্টি করে এর দাম বাড়াচ্ছে। সরকার যদি চাই ইন্ডিয়ান পেঁয়াজ আইপি দেয় তাইলে কি দেশের বাজার, দেশের পেঁয়াজের দামও কমবে, মানুষের মানসম্মত কি পেঁয়াজটা একটু কম রেটেই কিনতে পারবে। এদিকে পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আদার ঝাঁঝও। সপ্তাহ ব্যবধানে চীনা আদা কেজিতে 70 থেকে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। আমদানিকারক ও দোকানদাররা বলছেন, চীনে আদার বুকিং রেট বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়েছে, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা পর্যায়ে। তবে স্থিতিশীল রয়েছে চীনা রসুনের দাম। বুকিং রেট বাড়তির কারণে বাজারটা বাড়তি ছিল, আর বাংলাদেশে যখন শর্ট ছিল আদা, তখন বাজার তো একটু বাড়তি থাকবে। এছাড়া দিনাজপুরের হিলিতে কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম, আর আদার দাম বেড়েছে প্রতি কেজি 60 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজী মাহফুজ, এখন। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন ও রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, স্ট্রোক করে মারা গেছেন তিনি। হারুনুর রশিদ ছিলেন ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন জানান, মামলার কাজে হাজিরা দিতে চট্টগ্রামে এসে রোববার রাতে ক্লাবের গেস্ট হাউসে ওঠেন তিনি। আদালতে হাজির না হওয়ায় ক্লাবের গেস্ট হাউসের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ৭৭ বছর বয়সী হারুনের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীর ধলই ইউনিয়নে। 2000 সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আসেন হারুন। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।